আমার স্ক্রিনটা শেয়ার হলে বা স্ক্রিনটা দেখা গেলে কাইন্ডলি আমাকে একটু বলবেন। আমার স্ক্রিনটা দেখা গেলে কেউ একজন জাস্ট একটু বলবেন যে স্ক্রিনটা দেখা যাচ্ছে। জি ভাইয়া যাচ্ছে। দেখা যাচ্ছে। ওকে, গ্রেট। তো আমরা যেটা করেছি, আমরা সবাই হয়তো সফটওয়্যারটা ইনস্টল করেছি। ইনস্টল করার পরে যেটা হয়েছে সেটা হচ্ছে যে স্টার্ট মেনুতে গিয়ে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরটা পেয়েছি। দেন আমি ওটার উপরে ক্লিক করছি এবং এটা ক্লিক করলে আমার কিছুটা সময় নেয়, যে সময়টা আমার ওপেন হতে সময় লাগে আর কি। হ্যাঁ, সবার ক্ষেত্রে এটা লাগতে পারে। আমি আবার একটু আমার একটা যেহেতু ওপেন ছিল, তো আমি এটাকে কেটে দিয়ে আবার দেখাই। ফাইলে যাচ্ছি, ফাইল থেকে এখানে গেলাম। যেহেতু আমার ভার্সনটা একেবারে লেটেস্ট 2025, সো আমার ভার্সনটাতে একরকম স্ক্রিন আসবে, আপনাদের ভার্সনটাতে আরেক রকম স্ক্রিন আসতে পারে। এতে ভয়ের কোনো কারণ নাই। 2019-এর ওপর থেকে শুরু করে আপডেট যতগুলো আছে তাদের কার্যক্রম প্রায় সেম, 2-3টা বা 4টা বা 5টা এরকম অপশন শুধু আলাদা আছে। কিন্তু সেই অপশনগুলোর জন্য আপনাকে আপনাদের ভার্সন চেঞ্জ করতে হবে, ব্যাপারটা এরকম না। কারণ আপনি যতই উপরের লেভেলের ভার্সনগুলো ইউজ করবেন ততই আপনার পিসিটা স্লো হয়ে যাবে। এবং পিসি যদি 16 জিবি র্যাম বা তার উপরে প্রসেসর মানে জেনারেশন যদি 12-11 না হয়, সেক্ষেত্রে আপনার কম্পিউটার ক্র্যাশ করার সম্ভাবনা থাকে। তাই আমি অনুরোধ করব, যাদের কম্পিউটার দুর্বল আছে তারা কাইন্ডলি এই 2025 আগে ইনস্টল করতে যাবেন না। আর যদি মনে করেন যে না আপনার মানে পিসি ক্যাপেবল, ইউ ক্যান, আপনি এটা করতে পারেন। আচ্ছা, অ্যাডোবি ইলাস্ট্রেটর যখন আমাদের ওপেন হচ্ছে, তখন ওপেন হওয়ার পরে আমার যে ভিডিওটা আছে সেই ভিডিওটার সাথে অনেকের মিলছে না। মানে সে টুলস পাচ্ছে না বা সে কোনো প্রপার্টিস প্যানেল দেখতে পাচ্ছে না। এটার একটা কারণ হচ্ছে সে তার আর্টবোর্ডটাকে সেট আপ করে নেয়নি। তো আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের আর্টবোর্ডটাকে সেট আপ করে নিব। আর্টবোর্ড সেট আপের সূত্র হচ্ছে, আমরা ফাইলে যাব, উইন্ডোজে যাব, উইন্ডোজ থেকে ওয়ার্ক স্পেস, এবং ওয়ার্ক স্পেস থেকে আমরা করে নিব এসেনশিয়াল ক্লাসিক। যদি আমি এসেনশিয়াল ক্লাসিক করে দেই, তাহলে আমি ফাইল থেকে যখনই নিউ নিব বা নিউ ডকুমেন্ট ক্রিয়েট করব, তখন আমার যে কাজটা আছে অর্থাৎ আমি যেভাবে কাজ করেছিলাম ঠিক সেইভাবে আসবে। তাই আমি অনুরোধ করব যে আপনি যখন কাজ করবেন তখন অবশ্যই এই সেটিংসটি করে নেবেন। যদিও ক্লাসটি রেকর্ড হচ্ছে তাই আমি এটাকে আর রিপিট করলাম না। ওকে, সো আমরা একটি ডকুমেন্ট সেট আপ করে নিচ্ছি 1080 and 1080 পিক্সেল দিয়ে। এবং আমার এখানে কিছু অপশন আছে, আমি গতদিনেও বলেছি, তারপরে আমি ক্লাসের যেহেতু শুরুর দিকে সেহেতু আবার বলে নিচ্ছি। সেটা হচ্ছে উপরে এআই থেকে শুরু করে এই ক্রস অব্দি যা আছে এই পুরোটাকে বলা হয় হচ্ছে মেনু বার। আপনারা কি মেনু বার চেনেন? আপনারা কি মেনু বার চেনেন? জি জি। সো তারপরে যে অপশনটা আছে সেটাকে বলা হয় অপশন বার। আপনারা জেনে খুশি হবেন যে অপশন সেইগুলোরই হয় যেটার মূল হেডলাইন থাকে। অর্থাৎ এখানে যে টুলস গুলো আছে টুলস গুলোরই এইগুলো হচ্ছে অপশন। অর্থাৎ এই অপশন বারটা চেঞ্জ হতে থাকে প্রত্যেকটা টুলের ক্ষেত্রে। অর্থাৎ আপনি যখন কোনো টুল ইউজ করবেন তখন সেই টুলের ক্ষেত্রে সেই অপশন বারটা চেঞ্জ হতে থাকবে। ঠিক তার নিচে যেটা আছে এটাকে বলা হয় ট্যাব বার, এবং পাশে যেটি আছে এটাকে বলা হয় টুলস বার, এবং এটিকে বলা হয় ফ্লোটিং প্যানেল। ঠিক তার পাশে এরকম ছোট্ট তীর চিহ্ন আছে, তীর চিহ্নগুলো কলাপস করা থাকে। কলাপস মানে হচ্ছে গুটিয়ে নেওয়া। সো এখানে এগুলো গুটিয়ে নেওয়া আছে, আপনি চাইলে এগুলাকে কলাপসটাকে খুলতে পারেন। সো এই প্যানেলটাকে বলা হয় প্রপার্টিস প্যানেল। আপনি যদি এই জায়গাগুলো না চেনেন তাহলে কিন্তু আপনাকে যখন ইনস্ট্রাকশন দেওয়া হবে তখন আপনি কিন্তু কাজগুলো করতে পারবেন না। ধরেন আমি আপনাকে বললাম যে আপনি আপনার অ্যাপসের প্রপার্টিস প্যানেলে যান। আপনি যদি প্রপার্টিস প্যানেল খুঁজে না পান তাহলে আপনার জন্য কাজ করা খুব টাফ হয়ে যাবে। তো আপনি চেষ্টা করবেন ভিডিওগুলো দেখে দেখে বারবার রিপিট করে আপনি এটাকে মুখস্থ করে ফেলার। আপনাদের শুধুমাত্র 8টা ক্লাস মন দিয়ে করতে হবে। আবারও বলছি,
টোটাল 8 ক্লাস হচ্ছে আমরা টুলস নিয়ে করব। হ্যালো, জি শুনতে ভাইয়া। পাচ্ছি স্যার, শুনতে হ্যাঁ পাচ্ছি। ঠিক আছে ঠিক আছে। টোটাল 8টা ক্লাস হচ্ছে আমরা টুলস নিয়ে করব। এই 8টা ক্লাস একেবারে ঠোঁটস্থ এবং মুখস্থ করে ফেলতে হবে। যদি কোনো পার্সন 8টা ক্লাস মন দিয়ে করে, মন দিয়ে বুঝে, বাকি যতগুলো ক্লাস আছে তার জন্য পানির মতো সোজা। আর মনে রাখবেন সব থেকে কঠিন মনে হতে পারে এই 8টা ক্লাস। এই 8টা ক্লাস আপনাদের এমন মনে হবে যে আপনাদের খুব কঠিন মনে হচ্ছে, বুঝতে পারছি না, এটাকে আপনারা প্রশ্রয় দিবেন না। মনে রাখবেন জ্বর, মাথা ধরা, এগুলাকে যত আপনি প্রশ্রয় দিবেন এগুলো ততই মাথায় উঠে বসবে। যদি আপনি বলেন যে আপনার মাথায় প্রচন্ড জ্বর, আপনি জ্বরে মরে যাচ্ছেন, জ্বরও আপনার মাথায় প্রচন্ড আকারে বসে থাকবে। অর্থাৎ মানসিক শক্তিটা আপনার খুব জরুরি। তো আমি বলবো যে যতই কঠিন হোক আপনি বলবেন আই ক্যান ডু ইট, আমি এটা পারবোই। এবং আপনি যখনই আপনার ব্রেনকে এই সিগন্যাল দিবেন যে আমি পারবো, আপনার ব্রেনও তখন এটা পজিটিভ সাইন নিবে। আর যখনই আপনি বলবেন আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি না, আমি পারছি না, দেখবেন যে এইটা আপনার জন্য আরো কঠিন হতে থাকবে। আই হোপ আপনারা এই ট্রিক্সটা মনে রাখবেন এবং এটা প্র্যাকটিস করবেন। ঠিক আছে? তো যেটা বলছিলাম সেটা হচ্ছে আমরা যখন সফটওয়্যার মধ্যে আসছি, সফটওয়্যার মধ্যে এসে আমি প্রত্যেকটা জায়গার নাম আলাদা আলাদা ভাবে জানবো এবং এই প্রত্যেকটা কাজে আমরা আলাদা আলাদা ব্যবহার করব। আমরা এখানে ক্লাস 1 এর কিছু অপশন দেখেছিলাম, যেটা আমি ভিডিওর মধ্যে আপনাদের দেখিয়েছিলাম যে প্রত্যেকটা কাজ কিভাবে কিভাবে করতে হবে। সেই সুবাদে আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ফ্ল্যাট ইলাস্ট্রেশন বাই ইউজিং বেসিক শেপ। অর্থাৎ বেসিক শেপ দিয়ে আমরা আজকে কিছু ডিজাইন করব। কেউ যদি এই ডিজাইনটাকে মেজর ডিজাইন ভেবে নেন তাহলে ভুল করবেন। এইগুলো 8টা ক্লাসের টুলস গুলো শেখার একটা প্রক্রিয়া, অর্থাৎ এই কাজগুলো করেই মূলত আমরা টুলসটা শিখবো। ঠিক আছে? প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা 1 নম্বরে যে টুলসটা আছে সেই টুলসটাকে বলা হচ্ছে সিলেকশন টুল। এবং খুব ইজিলি এখানে একটা শর্ট ভিডিওর মাধ্যমে অ্যানিমেশন করে দেখা যাচ্ছে যে সিলেকশন মূলত কোনো অবজেক্টকে সিলেক্ট করে থাকে। আমরা শর্টকাটে অভ্যস্ত হব। যেমন আমি এখন এই মুহূর্তে আমার কিবোর্ডের এম প্রেস করছি। যখনই আমি কিবোর্ডের এম প্রেস করব তখন আমার কাছে যে টুলসটা আসবে সেটার নাম হচ্ছে রেক্ট্যাঙ্গুলার টুল। এবং আমি যদি রেক্ট্যাঙ্গুলার টুল দিয়ে এভাবে করে ড্র্যাগ করব তাহলে দেখতে পাচ্ছি সুন্দর একটা বাউন্ডারি ক্রিয়েট হচ্ছে। এবং এই বাউন্ডারিটা আমি দেখতে পাচ্ছি না। এটা দেখতে পাচ্ছি না এই কারণে যে যেই অবজেক্টটা আমি ক্রিয়েট করেছি সেটা কালারটা হচ্ছে হোয়াইট, সেটা আমি বুঝতে পারছি ঠিক এইখানে। যদি আমি এটার উপর ডাবল প্রেস করি এবং এখান থেকে কালার চেঞ্জ করে দেই তাহলে খুব ইজিলি দেখতে পারবো যে এইটা রেড কালারে চলে আসছে। এই অবজেক্টটাকে আমি যদি এখন নড়াতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে টুল সিলেকশন করতে হবে। এইটা এইটা বলতে বোঝাতে যাচ্ছি সিলেকশন টুল। এই সিলেকশন টুলের শর্টকাট হচ্ছে ভি। আপনি যখনই কিবোর্ডের ভি প্রেস করবেন তখনই আপনার এই টুলসটা চলে আসবে। দেন আপনি আপনার অবজেক্টকে যেখানে ইচ্ছা মুভ করাতে পারবেন। মনে রাখবেন অবজেক্টকে শুধু মুভ করালেই হবে না, অবজেক্টটা কোথায় রাখছেন, কিভাবে রাখছেন সেটাও বুঝতে হবে। অর্থাৎ অনেক সময় আমি যখন অবজেক্টকে নড়াবো তখন আপনারা খেয়াল করবেন যে এই অবজেক্টটা অনেকে নিচের দিকে আসতে চাইবে না বা ড্র্যাগ হতে চাইবে না। মনে রাখতে হবে এটা আপনি জাস্ট ক্লিক করতে হবে, ব্যাপারটা এরকম না, আপনি ক্লিক না করেও এটাকে নিয়ে যেতে পারেন। অর্থাৎ অনেকে আছে এর উপরে যে একটা ক্লিক করে তারপরে নড়ায়, নো, আপনি নর্মালি এটাকে ধরে ড্র্যাগ করাইতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনি যদি ক্লিক করতে চান ইউ ক্যান, পারবেন, সমস্যা নাই। সো আমরা এখানে যে শেপটা এঁকেছি শুধুমাত্র এটা চারকোনাতে শেপ। আমি চাইলেই এই শেপটাকে নিজের ইচ্ছা মতো প্রপোর্শন দিয়ে অর্থাৎ সাইজ মেনটেন করে নিতে পারতাম। কিভাবে? শেপের উপরে অর্থাৎ কিবোর্ডের এম প্রেস করার পরে জাস্ট বাইরে যে কোনো জায়গায় যদি একটা ক্লিক করি তাহলে দেখতে পারবেন এটা সাইজ চলে আসছে। তো আমি যদি এখানে সাইজ ইউজ করি 300 এবং এখানে দিয়ে 700, তাহলে ওকে দেওয়ার সাথে সাথে দেখবো 300 এবং 700 এর একটা শেপ চলে আসছে। এই শেপটাকে আমি বুঝতে পারবো যে কত সাইজে আছে, কারণ আমি তো একবার নিয়ে ফেলেছি। আপনি যদি মনে করেন যে এই শেপটার সাইজ কত আছে এটা জানতে চাই, ঠিক এই টুলসটা অর্থাৎ আপনি যেটা ব্যবহার করছেন ঠিক তার উপরে চলে যাবেন অপশন বারে। অপশন বারে ঠিক এই সাইডে আপনারা যদি আমার মাউসটাকে খেয়াল করেন ঠিক এইখানে একটা অপশন আছে যেটার নাম হচ্ছে ট্রান্সফর্ম। অর্থাৎ অবজেক্টের সিলেক্ট থাকা অবস্থায় আপনি যদি ট্রান্সফর্মের উপরে ক্লিক করেন তাহলে আপনি দেখতে পারবেন এখানে লেখা আছে ওয়াইড হচ্ছে 300 এবং হাইট হচ্ছে 700। অর্থাৎ আপনি চাইলেই কোন শেপ কত সাইজে আছে সেটা আপনি আগে থেকেও দেখতে পারেন এবং পরেও সেটা দেখতে পারবেন।
এবং আপনি চাইলে শেপটাকে রোটেশন করে ঘুরাইতে পারেন, দ্যাটস রোটেশন। এন্ড দেন আপনি চাইলে এটাকে শেয়ারও করতে পারেন, অর্থাৎ এটাকে পার্সপেক্টিভ আকারেও নিতে পারেন, লাইক দিস। আপনি শেপকে পার্সপেক্টিভ ভঙ্গিতেও নিতে পারবেন। তো যাই হোক, আমরা এখানে অনেক কিছু শিখছি যেগুলো আমাদের জন্য কাজে লাগবে। তো চলেন আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা একটা ইলাস্ট্রেশন করব। আমি ফাইল থেকে আমার আজকের ক্লাসে যে ইলাস্ট্রেশনটা সেটা আমি এখানে ডেস্কটপের উপর রেখেছি। এই ইলাস্ট্রেশনটা আমরা সবাই আজকে করব। আবারও বলছি, এই ইলাস্ট্রেশনের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা টুলস গুলো ভালো মতো শিখতে পেরেছি কিনা। যদি এই ডিজাইনটা আমরা সুন্দর করে করতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে টুলস গুলোর অবজারভেশন এবং টুলস গুলো আমাদের সবার মনে আছে। আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, যে আমি যখন কোনো শেপ নিয়ে আসছি বাইরে থেকে বা কোনো ছবি নিয়ে আসছি বাইরে থেকে, সেটার জন্য আমি ফাইলে যাচ্ছি এবং ফাইল থেকে আমি প্লেসে যাচ্ছি এবং ঠিক আমি যেখানে আমার অবজেক্টটা রেখেছি সেটাকে সিলেক্ট করছি, দেন প্লেসের মধ্যে ক্লিক করছি। এটা হচ্ছে প্লেস। আমি যদি মনে করি যে এই ছবিটা আমি আলাদা একটা ট্যাবের মধ্যে নিয়ে আসব, তাহলে আমি ফাইলে যাব, ফাইল থেকে ওপেনে যাব এবং ঠিক একইভাবে আমি এটাকে ওপেন করব। মজার ব্যাপারটা হচ্ছে আমি যখন ফাইলকে প্লেস করেছি আমার তৈরিকৃত আর্টবোর্ডের উপরে এসেছে, আর আমি যখন ফাইলটাকে ওপেন করেছি তখন সেটি আলাদা একটা ট্যাবের মধ্যে এসেছে। অর্থাৎ আপনি চাইলেই কোনো ছবিকে আলাদা ট্যাবেও আনতে পারেন, আপনি চাইলে ছবিটাকে সেম প্লেস অর্থাৎ যেই আর্টবোর্ড ইউজ করছেন সেটার উপরেও নিয়ে আসতে পারেন। আমার যেটা কাজ সেটা হচ্ছে আমি ছবিটার উপরে যখন ক্লিক করছি, এটা যে একটা ছবি এটা বোঝার জন্য আমি যখন এটা খুব কাছে যাচ্ছি তখন আমরা দেখতে পারবো যে এইগুলোর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, অর্থাৎ এগুলো পিক্সেলেটেড হয়ে যাচ্ছে। এবং এই পিক্সেলেটেড হওয়ার কারণে আমি বুঝতে পারছি এটা একটা রাস্টার ইমেজ। আপনারা গতদিন জেনেছেন যে রাস্টার এবং ভেক্টর ইমেজের মধ্যে বড় পার্থক্য হচ্ছে রাস্টার হলো ইমেজ বা ছবি যেটা পিক্সেল দিয়ে তৈরি হয়, আর ভেক্টর হচ্ছে যেটা ডিজিটাল কালার দিয়ে তৈরি হয়। মজার ব্যাপারটা হচ্ছে আমরা যখন বাইরে থেকে কোনো ছবি আনছি তখন খেয়াল করে দেখেন ছবিটার মাঝখান দিয়ে এইভাবে একটা ক্রস আসছে। এই ক্রসটার মানে হচ্ছে যে এই ছবিটা আপাতত এই আর্টবোর্ডের মধ্যে ভাসমান অবস্থায় আছে। ভাসমান অবস্থা বলতে বোঝাতে চাচ্ছি যে এই ফাইলটা অর্থাৎ এটা যেখানে আছে আমার কম্পিউটারের এই যে ডেস্কটপে আছে, আমি যদি এখান থেকে ডিলিট করে দেই তাহলে এই ফাইলটা আর এখানে সাপোর্ট করবে না। তো এই জন্য আমাদের যেটা করতে হবে, ভাসমান থাকা মানে কোনো অবজেক্টকে ভাসমান রাখা যাবে না। তো এটাকে সিলেক্ট থাকা অবস্থায় অর্থাৎ এরকম ক্রস থাকলে এটাকে ইমবেড করে দিতে হবে। ইমবেড যদি করে দেন তাহলে এই ডেস্কটপের ছবির সাথে আর কোনো লিঙ্ক আপ থাকলো না, অর্থাৎ আপনি চাইলে এই ফাইলটা যেই কাউকে ইচ্ছা পাঠাতে পারবেন এবং সেই ফাইলটা সে দেখতে পারবে। নেক্সট স্টেপ হচ্ছে আমি এটাকে বড় করব। কিছুক্ষণ আগে আপনাদের বলেছিলাম প্রপোর্শনলি বড় করার কথা। আপনারা হয়তো প্রপোর্শন বড় কথা করার কথা ভুলে গেছেন। সেটা হচ্ছে যে আমি কোনো অবজেক্টকে যদি এইভাবে টান দেই তাহলে এটা স্ট্রেইট হয়ে যাবে। কেউ কিছু বলতে চান? আশরাফ ভাই কিছু বলতে চান, বলেন। জি, আমার এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটর আপনি যেভাবে দেখাইতেছেন মানে কাজ করতেছে না কেন? প্রশ্নটা ভাই যেটা যেটা ডাউনলোড করছেন ওটাতে আলাদা একটু সেটিং আছে ভাই, আমি সেটিং করে নিছি। ওটাতে আলাদা একটু সেটিং আছে। করছি, কিন্তু আমার কোনো কিছুই তো মুভিং হচ্ছে না, মানে কোনো টুলস কাজ করতেছে না, মানে কোনো কিছু মুভ করতেছে না। ওকে, আমরা ওইটাও দেখবো। আমরা ক্লাসটা শেষ করে আপনি স্ক্রিন শেয়ার দিবেন তখন আমরা দেখবো, কেমন? আশরাফুদ্দিন, জি, আমরা ক্লাসটা কন্টিনিউ করি। আচ্ছা আচ্ছা, মানে ক্লাস করতে করতে এদিকে একটু একটু করলে আর কি, এখন মুভ না, হচ্ছে আমরা না। এটা আমরা করব না, কারণ এটা করলে হবে কি আমাদের ক্লাসের লেন্থ বেড়ে যাবে। হ্যাঁ, ক্লাস অনেক বড় হয়ে যাবে। সো এটা করতে পারছি না, আমি দুঃখিত। আপনি একটু ক্লাসটা দেখেন মন দিয়ে, তারপর আপনি প্র্যাকটিস করেন, কেমন? জি, ওকে। তো এবার আমরা যেটা করছি সেটা হচ্ছে যে প্রপোর্শনের কথাটা বলেছিলাম। প্রপোর্শন মানে হচ্ছে চারিদিক থেকে সমান আকারে বেড়ে যাওয়া। তো দেখেন, আমি যদি এই ইলাস্ট্রেশনটাকে এইভাবে শুধুমাত্র একটা সাইডে এইভাবে টান দেই তাহলে ব্যাপারটা আসছে কি এটা স্ট্রেস হয়ে যাচ্ছে এবং এটা একেবারে বাজে অবস্থা হচ্ছে।
তো কোনো ছবিকেই আপনি এভাবে টান দিতে পারেন না। আপনি যখন এটাকে বড় ছোট করতে চান, যে কোনো একটা কোণায় আসেন এবং কিবোর্ডে শিফট চেপে ধরে এটাকে বড় করেন, তাহলে এটা প্রপোর্শন মেনটেন করে বড় হবে, লাইক দিস। সো কখনো এইভাবে টান দিয়ে বড় করা যাবে না। যদি কোনো ডিজাইনার এভাবে টান দিয়ে বড় করতে থাকে, তাহলে ধরে নেওয়া হবে সে পৃথিবীর সব থেকে বড় ডিজাইনার, নাকি? যদি সে এভাবে করে টান দেয়, এটা কি জি ভালো ভাই, হয়? আমার তাই মনে হয়। হ্যাঁ, না, এটা ভালো হয় না ভাইয়া। এটা ভালো হয় না। তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে শিফট ধরে এভাবে বড় করতে হবে। ওকে, তো এটা যখন বড় হয়ে গেছে, একটু খেয়াল করে দেখি, একটা ডিজাইন করার সময় আমাদের কয়েকটা লেআউট মনে রাখতে হবে, যে ডিজাইনটা আসলে শুরু হয়েছে কোথায় থেকে। ডিজাইনটা অ্যাকচুয়ালি শুরু হয়েছে ব্যাকগ্রাউন্ড থেকে। তাই আমি যেটা করব সেটা হচ্ছে ছবিটাকে ঠিক পাশে রাখলাম, আমি একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করছি, এখান থেকে এইভাবে টান দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করলাম। সো এই ব্যাকগ্রাউন্ডটা আনলাম কিভাবে? কিবোর্ডের এম প্রেস করেছি। এম মানে হচ্ছে রেক্টেঙ্গুলার টুল। দেন আমি এই কোণা থেকে শিফট ধরে, একবারে কোণা থেকে শিফট ধরে এই পর্যন্ত রেখে দিচ্ছি, এবং আমি চাচ্ছি যে এই রেড কালারটা এই পেছনে ব্যাকগ্রাউন্ড কালারের মতো হোক। তাহলে কিভাবে করতে হবে? একটা জায়গা থেকে যদি কালার আনতে চাই, তাহলে অবশ্যই শেপকে, অর্থাৎ যেটাতে কালার দিতে যাচ্ছেন সেটা সিলেক্ট থাকবে, এবং কিবোর্ডের আই বাটন প্রেস হবে, কিবোর্ডের আই। সো আই মানে হচ্ছে আই ডপার টুল, এই যে আই ডপার, এই আই ডপারের পাশে এখানে আই লেখা আছে। তো এটা প্রেস করে যখনই আমি এটার উপরে ক্লিক করব, তখন সুন্দরভাবে কালারটা এখানে প্লেসমেন্ট হয়ে যাবে। ওকে, এবার আসেন, এটা তো নড়াচড়া করে, তো কোনো অবজেক্ট যদি নড়াচড়া করে আমরা জানি সেটাকে লক করে রেখা যায়। আবারও বলছি, আমি যে বিষয়গুলো বলছি অলরেডি সাপোর্টের মধ্যে আছে। তো আপনারা যদি এগুলো জেনে থাকেন, আপনাদের কাজটা খুবই সহজ হয়ে যাবে। তো আমি এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে ফেললাম। কন্ট্রোল 2 দিয়ে লক করলাম কেন? কারণ অবজেক্টটা যেন কি হয় বলেন তো? মুভ না করে। লক হয়ে যায় মুভিং না হয় হ্যাঁ, মুভিং না হয় লক অবজেক্টটা যেন নড়াচড়া না করে। আচ্ছা, না। এখন যদি আমি কন্ট্রোল 2 দিয়ে যদি লক করি, তাহলে এটা আনলক করব হচ্ছে অল্টার কন্ট্রোল 2। অর্থাৎ আপনি যদি কন্ট্রোল 2 দিয়ে আনলক। সরি, অল্টার কন্ট্রোল 2 দিয়ে আনলক। জি জি জি, একদম। সো আমরা এটা কন্ট্রোল 2 দিয়ে লক করে ফেললাম। এবার আসেন আমি এই ডিজাইনটাকে রেডি করি। তো কেমনে রেডি করব? সেটা হচ্ছে, আমার এখানে দেখতে পাচ্ছি যে সুন্দর একটা হাউস স্ট্রাকচার দেওয়া আছে। তো এই হাউস স্ট্রাকচারটা আমরা বানাই। তো এটা কিভাবে করতে হয়? এর জন্য আমরা শেপ টুলের মধ্যে গিয়ে, এই যে এখানে ঠিক লেখা আছে পলিগন টুল। সো পলিগন টুলটাতে যদি আমি নেওয়ার পরে ড্র্যাগ করি, তাহলে এরকম পলিগন আসে। দেখেন, আমি যদি ড্র্যাগ করতেই থাকি পলিগন আসে, তাই না? আবার যদি আমি এটার উপর একটা ক্লিক করি, তাহলে এখানে 6 মানে অর্থাৎ 6টা কোণা আছে। আমি যদি 8টা কোণা দিয়ে ওকে করে দেই, এখন এটার 8টা কোণা আসবে। ঠিক আছে? তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের 6টা কোণায় রাখবো, এখান থেকে 6 দিয়ে দিব এবং ওকে করে দিব, এবং এটাকে আমি একটু ঘুরায় নিব। সো ঘুরাইতে হয় কিভাবে? এইভাবে নরমালি ঘোরানো যাবে না। ঘোরানোর সময় অর্থাৎ এই মাউস পয়েন্টারটা এই কোণায় রেখে শিফট চেপে ধরে, আবারও বলছি শিফট, আপনি যদি শিফট চেপে না ধরে ঘোরান, তাহলে এটা ম্যানুয়ালি আপনার মতো করে, অর্থাৎ 1 2 3 4 ডিগ্রি করে ঘুরবে, 5 6 7 করে। কিন্তু আপনি যদি এটা ঘোরানোর সময় শিফট প্রেস করে ঘোরান, তাহলে এটা দেখেন 45 ডিগ্রি করে ঘুরতে থাকবে, 45 ডিগ্রি করে, 180 135 90, এই যে এরভাবে 45 করে ঘুরতে থাকবে। তো আমি অনুরোধ করব, হাত দিয়ে নরমালি না ঘুরিয়ে শিফট চেপে এটাকে এভাবে ঘোরাবেন, কেমন? এরপরে যেটা করবেন সেটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন, অর্থাৎ এটার শর্টকাট হচ্ছে এ, কিবোর্ডের এ বাটন প্রেস করে এইখান থেকে এটাকে সিলেক্ট করবেন, এই যে এভাবে করে সিলেক্ট করে দিবেন। তো এটা শুধুমাত্র যে একটা সিলেক্ট হয়েছে এটা বুঝবেন কিভাবে? যেখানে ক্লিক করছে সেখানে একটা রাউন্ড এজেস তৈরি হবে, যেরকম রাউন্ড এজেস তৈরি হবে, গোল সার্কেল। তো দেখেন, আমি যদি পুরোটার উপরে ক্লিক করি তাহলে সার্কেল গুলো সব জায়গায় আসছে, কিন্তু এখানে ক্লিক করলে শুধু একটা জায়গায় আসছে। এটা সিলেক্ট থাকা অবস্থায়, আর এই জিনিসটা একটু বলে নেওয়া ভালো, যে এই কর্নারে যেগুলো আছে সেগুলোকে আমরা বলি অ্যাঙ্কর পয়েন্ট। এটা অবশ্য আপনারা শিখেছেন। তো এই অ্যাঙ্কর পয়েন্ট এখানে আছে কিন্তু অনেক কয়টা, 6টা মনে হয়, তাই না? তো আমি চাচ্ছি যে একটা অ্যাঙ্কর পয়েন্টকে ডিলিট করতে। সো আমি এভাবে সিলেক্ট করব, দেন ঠিক এইখানে লেখা আছে অ্যাঙ্করস,
এই অ্যাঙ্করসে যে যদি আমি মাইনাসে অর্থাৎ রিমুভে ক্লিক করি, তাহলে দেখেন এটা সুন্দর এখান থেকে রিমুভ হয়ে গেছে। আশা করছি এই ব্যাপারটা আপনারা খুব ইজিলি নিবেন এবং এটা পারবেন। এবার যেটা করব সেটাকে এইটার উপরে নিয়ে আসবো। তো আমি এটার কালার যেটা আছে এটা আমি বুঝতে পারছি না নিচের সাথে মিলে যাচ্ছে, এই জন্য প্রয়োজনের স্বার্থে আমি এটার কালার এরকম ব্লু করে নিচ্ছি। দেন এটা এখানে রাখলাম। দেখতে পাচ্ছি যে বাড়িটা অনেক বড়, আমারটা এটা অনেক ছোট। শিপ ধরে এভাবে বড় করতে চাচ্ছি, মোটামুটি ভাবে বড় হয়ে গেছে। মার্শাল্লাহ এটা অনেক বড় হয়ে গেছে। এবার আমি যেটা করব সেটা হচ্ছে এইখানে মিলছে না এবং নিচের দিকে আরো বড় লাগবে। এই কাজটা করার জন্য আমরা ডিরেক্ট সিলেকশন টুলে চলে যাব। দেন আমরা যেটা করব এই পয়েন্টের উপর একটা ক্লিক করব, শিফট চেপে এই পয়েন্টের উপর একটা ক্লিক করব, তাহলে দুইটা পয়েন্ট সিলেক্ট হয়ে যাবে। অনেকেই আছে এই দুইটা পয়েন্ট সিলেক্ট করতে ভয় করে, তারা যেটা করব জাস্ট এইভাবে টেনে ড্র্যাগ করব। মাউসটাকে এভাবে টেনে ড্র্যাগ করলে এর মধ্যে যে কয়টা পয়েন্ট পড়বে সেটা সিলেক্ট হয়ে যাবে, লাইক দিস। এরকম এই দুইটা পয়েন্ট সিলেক্ট হয়ে গেছে। কেউ যদি এটা না পারি তাহলে পয়েন্টের উপরে একটা ক্লিক, শিফট চেপে সেকেন্ড ক্লিক। শিফট মানে হচ্ছে মাল্টিপল সিলেকশন, অর্থাৎ একের অধিক কোনো সিলেকশন করতে গেলে আমরা শিফট চাপবো। এবার আমরা এই দুইটা অবজেক্টকে একসঙ্গে ধরার পরে আমরা যদি কিবোর্ডে ডাউন অ্যারো প্রেস করি, অনেকে বুঝতে পারছেন না ডাউন অ্যারো মানে কি। সো ডাউন অ্যারো মানে হচ্ছে যে আপনি যখন আপনার মাউস মাফ করবেন কিবোর্ডে যাবেন, দেখবেন যে এরকম আপ অ্যারো, লেফট রাইট অ্যারো আছে এবং নিচের দিকে আছে। সো এই অ্যারোটা প্রেস করবেন নিচেরটা, তখন এটা ডাউন হতে থাকবে। অর্থাৎ এইভাবে সিলেক্ট করে কিবোর্ডে ডাউন অ্যারো প্রেস করলে এটা নিচের দিকে নামবে। শিফট চেপে ডাউন অ্যারো প্রেস করলে একটু জোরে নামবে। কেউ যদি এটা না করতে পারেন তারা এইভাবে সিলেক্ট করার পরে যে কোনো একটা পয়েন্ট ধরে টান দিয়ে বড় ছোট করতে পারেন। আবারও বলছি, দুইটাকে একসঙ্গে ধরলাম, একটা ক্লিক করলাম, দেন শিফট চেপে নিচের দিকে ড্র্যাগ করছি, তাহলে এটা সোজা যাচ্ছে। ওকে, ফাইনালি এটা হয়ে গেছে। ঠিক একইভাবে উপরের দিকে যাব। উপরের দিকে কিভাবে যাব? পয়েন্টের উপরে ক্লিক করব, দেন এটাকে ড্র্যাগ করে শিফট ধরে উপরে, আবারও করছি, সিলেক্ট করলাম, দেন শিফট চেপে ধরে উপরের দিকে ড্র্যাগ করতে হবে। দেখেন সুন্দর এটা মিলে গেছে। আশা করছি আপনারা এটা বাসায় করতে পারবেন। ওকে, সো আমাদের এটা কিন্তু একটা পোর্শন হয়ে গেছে। এখন আমার যেটা লাগবে সেটা হচ্ছে এইটাকে আমি ফিল থেকে এটা স্ট্রোকে কনভার্ট হয়ে গেছে। আপনারা অনেকে বুঝতে পারবেন যেটা হঠাৎ করে কিভাবে যেন ফিল থেকে স্ট্রোকে হয়ে গেছে। এটা কারণটা হচ্ছে আমি কিবোর্ডে শিফট এক্স প্রেস করেছি, যেটা এইখানে আছে, এই যে সোয়াপ ফিল এন্ড স্ট্রোক। এটা ক্লিক করলে একবার স্ট্রোক হবে, একবার ফিল হবে। চাইলে আপনি এটা খুব সহজে করতে পারবেন। তো আমার এখন কাজ হচ্ছে শিফট এক্স দেওয়ার কারণ শিফট এক্স না দিলে আমি বাড়িটার ভেতরে কি আছে সেটা দেখতে পাবো না। তো আমি শিফট এক্স দিয়েছি এবং বাড়ির ভেতরেটা দেখতে পাচ্ছি। এখন আমি যেটা করব, এইখানে একটা সুন্দর করে সার্কেল তৈরি করব। তো সার্কেল করার জন্য কিবোর্ডের শর্টকাট হচ্ছে এল। যদি কেউ এল প্রেস করতে না পারি তাহলে আমরা এই যে এখানে যে রেক্টেঙ্গুলার আছে সেখান থেকে গিয়ে ইলিপসটা সিলেকশন করব। নরমালি সার্কেল নেওয়ার জন্য আপনি যদি ড্র্যাগ করেন তাহলে এটা ওভাল শেপ হয়ে যেতে পারে। প্রপোর্শনাল শেপ নেওয়ার জন্য শিফট ধরে এইভাবে করে বড় ছোট করব। সো শিফট ধরে করলে এটা সমান দূরত্বে আসবে, শিফটের সাথে অল্টার ধরলে সেন্টার মেনটেন করে বড় ছোট হবে। সো আমার মনে হয় এটা বুঝতে পেরেছি। দেন এটা এখানে নিয়ে এসে রাখলাম, শিফট অল্টার ধরে বড় ছোট করব। অনেকেই আছে শিফট এবং অল্টার ধরতে ভুলে যাওয়ার কারণে শেপ গুলো এরকম হয়ে যেতে পারে, যেটা অত্যন্ত বাজে অভ্যাস এবং এইটি ডিজাইনের জন্য অত্যন্ত খারাপ একটা ইমপ্যাক্ট। আমি রিকোয়েস্ট করব যে আপনারা এটা শিফট এবং অল্টার ধরে সবসময় বড় এবং ছোট করবেন। খেয়াল করে দেখছি এখানে টোটাল 3টা শেপ আছে। একটা হচ্ছে এরকম ব্লু বা পার্পল কালার, তারপর একটা হোয়াইট কালার, দেন তারপরে আরেকটা একেবারে লাইট ব্লু। সো আমরা যেটা করব সেটা শেপটা সিলেক্ট করলাম, কিবোর্ডের আই ড্রপার প্রেস করে কালার সিলেক্ট করছি লাইক দিস, এবং ফাইনালি এটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ। আপনারা জানেন কোন শেপকে ডুপ্লিকেট করতে হলে যেমন অল্টার ধরে করা যায়, ঠিক একইভাবে কন্ট্রোল সি ফর কপি এবং কন্ট্রোল এফ ফর ফরগ্রাউন্ড পেস্ট। ব্যাপারগুলো একেবারেই যদি নতুন মনে হয় বুঝে নিতে হবে প্রথম ক্লাসের ভিডিওটা দেখা হয়নি ঠিক মতো।
যখনই ভিডিওটা দেখবেন যে কাজগুলো খুব ইজি মনে হচ্ছে। পরের যেটা হচ্ছে সেটা হচ্ছে সাদা শেপটাকেও আমি আবার কপি করব, কন্ট্রোল সি এন্ড দেন কন্ট্রোল এফ। তো কপি করে এটাকে ছোট করলাম এবং এটা লাইট ব্লু দিচ্ছি। মজার ব্যাপারটা হচ্ছে যে আমরা এখান থেকে এই শেপটাকে এইভাবে কাটতে চাচ্ছি, ঠিক একইভাবে। তো কাটার জন্য আমরা যেটা করব, খুব সহজ একটা ট্রিক্স ইউজ করব, সেটা হচ্ছে ইরেজ টুল। আপনারা জানেন ইরেজ টুল হচ্ছে শিফট ই দিয়ে যদি আপনি এভাবে টান দেন তাহলে এরকম ভাবে কেটে যাবে, কিন্তু এটা দেখতে খুব একটা সুন্দর মনে হচ্ছে না। তাই আমি যেটি করব, ইরেজ করার সময় নরমালি অল্টার চেপে ধরে জাস্ট এটার উপর দিয়ে ড্র্যাগ করব। আবারও বলছি, অল্টার চেপে ধরে এভাবে ড্র্যাগ করব, তাহলে এটা খুব সহজে সুন্দরভাবে কেটে যাবে। হয়ে গেছে আমার জানালার কাজটি। ওকে, এবার আমরা একটু কথা বলে আসি আপনাদের সাথে। এতক্ষণ যা দেখিয়েছি এইগুলো কি খুব কঠিন মনে হচ্ছে? যদি মনে হয় একটু বলেন তো। কঠিন না স্যার, সবই প্র্যাকটিসের ব্যাপার, প্র্যাকটিস যত করবো ততই শিখবো আর কি। না, সেটা তো অবশ্যই, কিন্তু আমরা গতদিন যে টুলস গুলো শিখেছিলাম সেই টুলস গুলো দিয়েই কিন্তু এটা করা হচ্ছে। হ্যাঁ 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 স্যার, ওটার সাথে তো সেক্ষেত্রে আমাদের তো এটা কমন পড়ার কথা সবার ক্ষেত্রে, যে হ্যাঁ এই টুলসটা তো আমি এইভাবে প্র্যাকটিস করছিলাম, এটা আসলে এইভাবে কাজ করা যায়। আমরা কি এইটা বুঝছি কিনা সেটা একটু জানতে চাচ্ছি। কেউ কি কথা বলবেন না? অভিমান করছেন ঠিক আমার আছে উপর? তো? বোঝা যায় তৌহিদ ভাই? না, সব সহজ তো। হ্যাঁ। জি ভাই, একদম সব মাথার ভিতরে যেতেছে, বুঝা যাচ্ছে। ঠিক আছে, গ্রেট। আচ্ছা, আমরা তাহলে একটু পরের স্টেপটা করব। কোথাও বুঝতে অসুবিধা হলে একটু বলবেন, আমি হচ্ছে এটা রিপিট করব, কেমন? আমরা আগে ভিডিওটা মানে সরি ক্লাসটাকে করে নেই। আমার বিশ্বাস যে আপনারা এটা মানে আজকে উইদিন ওয়ান নাইটের মধ্যে এটা করে ফেলতে পারবেন, জাস্ট একটু বুঝে নেই। হ্যাঁ, ওকে। তো এবার আমাদের এই কাজটা শেষ হয়ে গেছে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে জানালার কাজ করব। তো জানালার জন্য আমি এখান থেকে রেক্টেঙ্গুলার টুল নিচ্ছি, দেন এইখান থেকে খুব সহজে এই পর্যন্ত টান দিচ্ছি। খেয়াল করে দেখছি যে জানালার এই পাশে যেগুলো আছে এগুলো একটু রাউন্ড আছে। তো রাউন্ড করার জন্য জাস্ট এই সবগুলো এজেসকে ধরে এইভাবে টান দিলে এটা খুব সহজে রাউন্ড হয়ে যায়। ওকে, সো আমি নিচেরটা কপি নিচ্ছি। ঠিক একইভাবে রেক্টেঙ্গুলার টুল নিয়ে আবার এখান থেকে একটা শেপ নিলাম, এবং এই শেপটার ভেতরে আমি খেয়াল করতে পারছি যে এই শেপের মধ্যে আরো দুইটা শেপ আছে। সো ঠিক একইভাবে আমি দুইটা শেপকে ড্র করছি, এবং এই দুইটা শেপকে আমি জাস্ট এইখানে রাখলাম। বোঝার সুবিধার্থে একটু পাশে রাখছি যেন কালারটা দিতে পারি। খুব সহজে এখানে কালার দিচ্ছি, এখানে এটা এবং এইখান থেকে এটা, এবং এটার এইখানে সুন্দর করে আবার ড্র্যাগ করে রেখে দিচ্ছি। যদি কাজ করতে কোনো অসুবিধা হয় তাহলে আমরা চাইলে কন্ট্রোল জেড দিয়ে ব্যাক আসতে পারবো। সো কাজ করতে কোনো অসুবিধা হলে, কোনো যদি মনে হয় যে না এটা আমার হচ্ছে না, চাইলে আমি ব্যাক নিয়ে আসতে পারবো। ওকে, সো আমার মোটামুটি এখানকার কাজ শেষ। এবার যেটা করব সেটা হচ্ছে একটা ডোর তৈরি করতে হবে। সো ঠিক একইভাবে কিবোর্ডের এম বাটন প্রেস করে আমরা জাস্ট এইখান থেকে এরকম একটা শেপ নিচ্ছি, এবং এইখান থেকে এরকম একটা শেপ নিচ্ছি। মজার ব্যাপার হচ্ছে যে আমরা এই শেপটাকে সরিয়ে ফেললাম এই কারণে যে কারণ নিচে কালার গুলো দেখতে পাচ্ছি না। আইডাপারটি এখানে দিচ্ছি এবং এখানে দিচ্ছি। একটা জিনিস খেয়াল করে দেখবেন যে এইখানে দুইটা কালার আছে, খেয়াল করেছেন কিনা? দুইটা কালার, এই পাশটা একরকম, এই পাশটা একরকম। তাহলে কি করব, কিবোর্ডের কন্ট্রোল সি কন্ট্রোল এফ, অর্থাৎ কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলে এটা কপি হয়ে যায়। দেন এটাকে এইভাবে ড্র্যাগ করে পাশে নিয়ে এসে রাখলাম। এখন আমার ডিজাইনের মধ্যেও দুইটা কালার দেখাচ্ছে। ঠিক একইভাবে নিচেরটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ, দেন এটাকে আমি কাছে গিয়ে একটাতে এটা কালার এবং একটাতে এরকম কালার দিচ্ছি। এবং ডোরের হ্যান্ডেল বানানোর জন্য কিবোর্ডের এম বাটন প্রেস করে ঠিক একইভাবে একটি ইয়েলো কালার দিচ্ছি। যেহেতু ডোরের সাথে গ্লাস আছে তাই আমরা এখান থেকে একটা গ্লাসও বানিয়ে নিচ্ছি। এবং এইটাকে এখানে রাখার পরে আমি দেখতে পাচ্ছি ভেতরে আর একটা ছোট্ট কালার আছে, তাই আমি যেটা করব সেটা হচ্ছে এর ভেতরেও একটা সুন্দর শেপ নিব,
এবং সেই শেপটার উপরে কালার দিবেন। আমি এই দুইটা শেপকে একসঙ্গে শিফট ধরে ধরার পরে অ্যালাইন থেকে ভার্টিক্যালি সেন্টার এবং হরিজন্টালি সেন্টার করে নিচ্ছে, এই কারণে যে দুইটা শেপ যেন সুন্দরভাবে মাঝখানে বসে যায়। ব্যাপারটা দেখানোর জন্য আমি একটি শেপ ড্র করছি এবং আমি চাচ্ছি যে এই শেপটা ঠিক এটার মাঝখানে বসুক। তো এটার মাঝখানে দেখানোর জন্য দুইটাকে একসঙ্গে সিলেক্ট করলাম, লাইনে গেলাম, ভার্টিক্যালি সেন্টার দেন হরিজন্টালি সেন্টার, খুব সহজে সেন্টারে চলে আসছে। ঠিক এই প্রসেসটা আমি এখানে অবলম্বন করেছি। আই হোপ যে এটা আমার হয়ে গেছে। সবগুলোকে একসঙ্গে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললাম যেন এটা পরবর্তীতে এডিট করতে সুবিধা হয়। আমার প্রথম প্রাথমিক কাজ শেষ হয়ে গেছে। এখন আমার এখান থেকে একটি শেড তৈরি করতে হবে টিনের, এবং দেন একটা চিমনি তৈরি করতে হবে। তো এই শেডটা তৈরি করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমি চিকন করে এরকম করে একটা শেপ নিতে পারি, এটাও নেওয়া পসিবল, আবার চাইলে স্ট্রোক দিয়েও করতে পারি, যার যেরকম সুবিধা সে সেরকম ভাবে করতে পারবে। এটাকে জাস্ট শিপ ধরে এভাবে ঘুরে নিচ্ছি এটার সঙ্গে এটা মেলানোর জন্য, বোঝার সুবিধার্থে কালার চেঞ্জ করে নিচ্ছি। তো খেয়াল করতে পারছি যে এটা খুব সহজে এটার সাথে মিলছে না, এটার সাথে কোনোভাবে মিলছে না। তাহলে আমি এটাকে একটু এভাবে ঘুরিয়ে নিচ্ছি, এইভাবে ঘুরিয়ে এটার সাথে আমি এটাকে মিলিয়ে দিচ্ছি। দ্যাটস গ্রেট, এটা মিলে গেছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই পাশেরটা নিব। তো খেয়াল করে দেখতে পাচ্ছি যে এটা অনেক বড় হয়ে গিয়েছে, তাই আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই দুইটা পয়েন্টকে একসঙ্গে ধরে জাস্ট এই বরাবর নিয়ে চলে আসলাম। ব্যাপারটা আমি আবারও দেখাচ্ছি, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে পুরোটাকে ধরছি, দেন আমি চাইলে এটা যেদিকে ইচ্ছে সেদিকে ঘুরাইতে পারবো। আবারও বলছি, এই ছোট্ট ছোট্ট টুলস এর ব্যাপারগুলো আপনারা এখান থেকে শেখার চেষ্টা করবেন না মোটেও, কারণ আমি আলাদা করেই প্রত্যেকটা টুল শিখিয়েছি আমার সাপোর্ট ভিডিওর মধ্যে। একটু কষ্ট করে সাপোর্ট ভিডিওটা দেখলে আপনি হয়ে যেতে পারেন একজন এক্সপার্ট। তো আমরা জাস্ট এটাকে এখানে রাখলাম এবং এইটাকে ধরে একেবারে এই বরাবর নিয়ে এসে রেখে দিচ্ছি। এবার যেটা করব সেটা হচ্ছে যে এই অবজেক্টটাকে সরাসরি এই পাশে নিয়ে আসবো। এটা শর্টকাট মেথড হচ্ছে আমি এটার উপর রাইট বাটন প্রেস করব এন্ড দেন ট্রান্সফর্মে যাব, দেন রিফ্লেক্ট। সো রিফ্লেক্টে গিয়ে আমি যখনই কপিতে ক্লিক করব সুন্দর এটা এখানে কপি হয়ে চলে আসবে। আপনি চাইলে এভাবেও করতে পারেন, চাইলে আপনি এটাকে জাস্ট রাইট বাটন প্রেস করে অথবা জাস্ট এখান থেকে কিবোর্ডের ও প্রেস করে, আবারও বলছি কিবোর্ডের ও মানে হচ্ছে একটি নতুন টুল যেটার নাম হচ্ছে রিফ্লেক্ট টুল। এই রিফ্লেক্ট টুলটা আপনি জাস্ট যেখানে পয়েন্ট রেখে রিফ্লেক্ট করতে চান সেটার উপরে বেস করে রিফ্লেক্ট হবে। অর্থাৎ এই পয়েন্টটা আমি যদি এইখানে রাখি দেন জাস্ট অল্টার চেপে ক্লিক করি, ঠিক ওকে করে দেই, দেখবেন যে এটা এই পাশ থেকে এই পাশে চলে আসে। ব্যাপারটি বোঝার জন্য আমি আবারও কাজটি করছি। এই সেম পজিশনিংটা আমরা চাচ্ছি অপোজিট দিকে হোক, এর জন্য আমি এটাকে সিলেক্ট করলাম, দেন কিবোর্ডের ও বাটন প্রেস মানে হচ্ছে এইখান থেকে রিফ্লেক্ট টুল, দেন রিফ্লেক্ট টুলের পয়েন্টটা আমি এইখানে নিয়ে যেতে যাচ্ছি কারণ এইটাকে কেন্দ্র করে এটা রিফ্লেক্ট হবে। তাই এই পয়েন্টে এসে অল্টার চেপে জাস্ট একটা ক্লিক করব, তাহলে এটা এই পাশে চলে আসবে। তো আমি চাচ্ছি যে এটা পুরোপুরি এই পাশে না চলে আসে, একটা কপি আসুক, এর জন্য দেন কপিতে ক্লিক করব, তাহলে দেখবেন খুব সহজে এটা এই পাশে চলে আসছে। আপনাদের যাদের যে ইচ্ছা সেটা সেভাবে করতে পারেন, চাইলে রাইট বাটন প্রেস করে রিফ্লেক্টও করতে পারেন এন্ড কপিতে দিয়ে এটাকে মিলাতে পারেন, অথবা কিবোর্ডের ও দিয়ে সেটিও করতে পারেন। যার কাছে যেটি সুবিধা মনে হবে সে সেটি করবেন। মনে রাখবেন অঙ্ক একটাই, তার ফর্মুলা অনেকগুলো থাকতে পারে। সো চাইলে আপনি একই অঙ্ক বিভিন্ন নিয়মে করতে পারেন। সো দেন আমি এটাকে মিলিয়ে দিচ্ছি, ফাইনালি এটাকে ধরে এটার সঙ্গে রেখে দিচ্ছি এবং আমি এইখান থেকে একটি শেপ নিয়ে এই পর্যন্ত নিলাম। ঠিক একইভাবে আর একটি শেপ ড্র করছি এবং এটিকে আমি এটার সাথে মিলিয়ে দিচ্ছি। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটি অংশ বের হয়ে আসছে, এটাকে ঢুকিয়ে দিচ্ছি। ওকে, এবার আমরা পুরোপুরি একটা স্ট্রাকচারে চলে এসেছি। তো এই পুরোপুরি স্ট্রাকচারে আসার আগে আমরা চিমনিটা রেডি করে ফেলবো। সো আমরা চিমনিটা রেডি করে ফেলি। চিমনিটা রেডি হয়ে যাওয়ার পরে আমরা জাস্ট এটাকে দেখব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এটা ডুপ্লিকেট করে এটা এইভাবে শেপ নিলাম, সরিয়ে নিচ্ছি কারণ আমি বুঝতে পারি যেন। আই ড্রপার দিয়ে কালার চেঞ্জ করছি। আপনারা জানেন যে কিবোর্ডের আই প্রেস করলে আই ড্রপারের কাজ হয়। রাউন্ড ঘুরিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে
এটার মাঝখানে নিয়ে আসতে হবে, তাই এটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ, দুইটা শেপ চলে এসছে। এবার আমি পয়েন্টটাকে, যে পয়েন্টটা আছে এই পয়েন্ট গুলাকে ধরে এটাকে ঘুরিয়ে নিতে পারি। অনেকের ক্ষেত্রে এই পয়েন্ট ঘোরাতে গিয়ে অনেক রকম সমস্যা আসতে পারে, তাই যেটা করব সেটা হচ্ছে এই শেপটার অর্ধেকটা কেটে ফেলবো। শেপের অর্ধেক কাটার সিস্টেম হচ্ছে ইরেজ টুলে যাব, দেন এইভাবে কাটবো না, আবারও বলছি অল্টার চেপে যেন ড্র্যাগ করে সেন্টার বরাবর কেটে নেব। খুব সহজে এটা এখানে চলে আসছে। এবার এটাকে এই বরাবর রেখে দিলাম। মাশাআল্লাহ, আমাদের কাজ শেষ। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলছি, এই শেপটা এখানে বসবে। এবার যেটা করব সেটা হচ্ছে ক্লাউড। সো ক্লাউড বানানোর জন্য আপনাদের ছোট্ট ট্রিক্স, সেটা হচ্ছে আপনারা সার্কেল নেবেন এবং এই সার্কেল গুলো জাস্ট মেলাতে থাকবেন, খুব সহজে সার্কেল গুলো মিলে যাবে এবং এটা একটা ক্লাউডে পরিণত হবে। সো আমার এখান থেকে সুন্দর করে আপনি যে কালার দিবেন সেই কালার দিয়ে ক্লাউডটা হয়ে যাবে। ওকে, একটা ক্লাউড এবং এখান থেকে একটা ক্লাউড। দেন ফাইনালি আমরা ট্রি বানাতে থাকবো। সো ট্রি বানানোর আগে নিচের যে পোর্শনটা আছে সেটা তৈরি করে ফেলি। ওকে, সো নিচের পোর্শনটা হয়ে গেছে। এবার আমরা সার্কেল তৈরি করব এবং সার্কেলের ডিভাইডেশন করব। এখান থেকে একটা সার্কেল নিচ্ছি, দেন এই সার্কেলটার অর্ধেকটা কেটে ফেলবো। আপনারা জানেন যে সার্কেলের অর্ধেক কাটাটা খুব সোজা, অর্থাৎ কিবোর্ডের শিফট ই, দ্যাটস মিন ইরেজ টুল, এবং অল্টার চেপে নিচ থেকে এভাবে কেটে ফেলতে হয়। এবং ঠিক একইভাবে এটার একটা কপি এখানে নিতে হবে এবং আবার শিফট কি দিয়ে অর্ধেকটা কেটে ফেলবো। তাহলে যেটা হবে, এই অর্ধেকটা হবে এই কালার এবং এইটা হবে এই কালার। সো এটাকে যখন এটার উপরে রাখবো তখন দেখতে এটা এই শেপটার মতন হয়ে যাবে, লাইক দিস। এবার ফাইনালি আমি এখান থেকে এগুলোকে ছোট করে ফেলবো এবং প্রয়োজনের স্বার্থে এগুলোর কালার গুলোকে আমি ইউজ করব। আমি দুইটাকে সরিয়ে ফেলছি, কালারটাকে চেঞ্জ করে দিচ্ছি। কালার চেঞ্জ করছি কিভাবে, কিবোর্ডের আই ড্রপার প্রেস করে কালার গুলোকে খুব সহজে চেঞ্জ করে ফেলছি। তারপরে আমরা জাস্ট এইখানে ছোট্ট করে একটা ট্রি বানাবো। ওকে, সো ট্রি বানানোর জন্য কালার চেঞ্জ করে ফেলবো। এটাকে একটু ঘুরিয়ে নিচ্ছি বা গোল করে নিব এবং এখান থেকে শিফট ই দিয়ে এটাকে মুছে ফেলবো। ফাইনালি এখানে চিকন করে তার ডালগুলো ইউজ করতে হবে। খুব সহজে আমরা এটাকে কাছে যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে গোল করে নিব। দেন এটাকে খুব সহজে এখান থেকে বসিয়ে দিব। রিফ্লেক্ট করার জন্য আগেও বলেছি, জাস্ট অবজেক্টে সিলেক্ট করব, রাইট বাটন প্রেস করব, দেন ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট এন্ড কপি, দেন ফাইনালি এখানে এটার একটা কপি নিচ্ছি অল্টার চেপে ধরে এবং একইভাবে আমি এখানে একটি সার্কেল তৈরি করব এবং জেনে খুশি হবেন যে সার্কেলটাও ঠিক আগের মতনই একটা কপি রাখবো, শিফট ই প্রেস করব, দেন এটার মাঝ বরাবর কেটে দিব এবং এটার কালারটা চেঞ্জ করে দিব। ওকে, সো আমার এখান থেকে এটা হয়ে গেছে। কন্ট্রোল জি ফর গ্রুপ, এখানে একটা সার্কেল। একটা জিনিস অদ্ভুত লাগতে পারে যে আমাদের এই গাছটা হারিয়ে যাচ্ছে, তো এই গাছের সবগুলাকে আমি একসঙ্গে ধরে গ্রুপ করে ফেলবো এবং গ্রুপ করার পরে এইটা যদি হারিয়ে যায় আমরা চাইলে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করে দিতে পারবো, কিন্তু কাজটি আমরা করবো একটু পরে, যখন পুরো ডিজাইনটা হয়ে যাবে তখন এটি করব। ওকে, মোটামুটি কাজ শেষ। আমাদের এই পাশে কিছু গাছ রয়েছে, সেগুলোকে আমরা একটু রেখে দেই এখানে এবং ফাইনালি এখানে আরেকটি গাছ রয়েছে যেটি কিনা এইখানে বসবে। এটাকে একটু পরে বসাচ্ছি, জাস্ট পাশে রেখে দিচ্ছি। আই হোপ যে আমাদের এখানকার টোটাল কাজটা হয়ে গেছে। ও মাফ করবেন, এখানে একটি শেপ নেওয়া বাকি ছিল, এখান থেকে জাস্ট একটি শেপকে ঘোরাই ফেলবো এইভাবে এবং ঠিক একইভাবে আরেকটি শেপ নিব নিচের দিকে। আমার ডিজাইনের পুরো পার্ট শেষ হয়ে গেছে। এবার এটা ফিনিশিং টাচ দিব। ফিনিশিং টাচ দেওয়ার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে কিবোর্ডের অল্টার কন্ট্রোল 2 প্রেস করে
এটাকে আনলক করে নিচের যে শেপটা আছে সেটাকে সরিয়ে ফেলবো এবং অরিজিনাল যে ছবিটা আছে সেটাকেও আমরা সরিয়ে ফেলবো। সেটাকে আমরা ঠিক আমার এটার পাশে রাখবো, অথবা আমি এগুলোকে ডিলিট করে দিচ্ছি। ওকে, গ্রেট। সো এবার দেখেন আমার ডিজাইনের কোনো কিছু হয়নি, পারফেকশন নাই, কিচ্ছু নাই। সো চলেন এটাকে পারফেকশন দেই। প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে বাড়ির কালার। সো আমরা এখান থেকে বাড়ির কালারটা দিয়ে দিব। তো বাড়িতেও ভালো করে খেয়াল করে দেখলে দেখা যায় বাড়িতে দুইটা কালার। তো আমি এই জন্য যেটা করবো সেটা হচ্ছে বাড়ির একটা কপি নিব এবং কিবোর্ডে শিফট ই নিয়ে বাড়ির মাঝ বরাবর অর্ধেক অংশ কেটে ফেলবো। তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে বাড়ির একটা অংশ আমি পাচ্ছি আর একটা অংশ থাকছে। সো আমি এখান থেকে এটা পুরো কালার দিচ্ছি এবং ঠিক একইভাবে এটাকে আমি এখানে নিয়ে যে সেট আপ করে দিচ্ছি। তাহলে বাড়ির দুইটা কালার হয়ে যাচ্ছে। কাজ করার সময় অবশ্যই কাজগুলোকে মন দিয়ে করতে হবে। ওকে, সো আমাদের দরজা জানালা সবকিছু হয়ে গেছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আমাদের ট্রি গুলা ঠিক নাই। সো আমি কি করব, এটাকে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, এই শেপটাকে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, এবং এটাকে আমি একটু ঘুরিয়ে দিচ্ছি লাইক দিস। কন্ট্রোল জি দিয়ে এটাকে গ্রুপ করে ফেললাম এবং এটাকে আমি নিয়ে গিয়ে এখানে রাখছি, যেটা কিনা এই বাড়িটার উপরে রাখা ছিল। আর একটু সরিয়ে নিচ্ছি এবং আমি এখান থেকে একটু খেয়াল করে দেখতে পারবেন যে এই শেপটা এই পাতাটা বা এইটার নিচে ছিল। তাহলে এই দুটাকে আমি কালার দিয়ে দিই এটা, এবং অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক মানে হচ্ছে এটা পেছনে চলে যাবে। সো এটা পেছনে চলে গেছে। এখানে খেয়াল করলে দেখা যাচ্ছে যে আমাদের এটাকেও নিচে দিতে হবে, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, এবং এটাকে আমি একটু ঘুরিয়ে নিচ্ছি এবং অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। খুব সহজে এটা হয়ে গেছে। দুইটাকে একসঙ্গে ধরে কন্ট্রোল জি ফর গ্রুপ এবং রাইট বাটন প্রেস করে আবারও অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। তাহলে এটা এই গাছগুলোর পেছনে চলে গেছে। একটু দেখা যাচ্ছে যে গাছগুলোর যে ডালগুলো রয়েছে সেগুলোর কালারটা কেন যেন একটু আলাদা। তাহলে আমি অরিজিনাল ছবিতে যে কালার গুলো আছে সেখান থেকে কালার কালেক্ট করার চেষ্টা করি। ওকে, ফাইনালি আমরা এখান থেকে কালার কালেক্ট করছি। ওকে, গ্রেট। সো আমার এখানে কাজ হয়ে গেছে। এখন আমার যেটা লাগবে সেটা হচ্ছে পেছনের ব্যাকগ্রাউন্ডটা ক্রিয়েট করতে হবে। সো পেছনের ব্যাকগ্রাউন্ডটা ক্রিয়েট করার আগে এই দুটো শেপকে আমি আবারও অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করে দেব। তো এই ব্যাকগ্রাউন্ডটা আমি যখন এখানে নিয়ে এসে রাখবো, ফাইনালি আমার কাজ সম্পন্ন হয়ে গেছে। আপনারা খেয়াল করে দেখেন যে আমি এইখানে অলরেডি এইটাকে পুরোপুরি করে ফেললেও আমি কিন্তু এই অংশটা এখানে দেখতে পাচ্ছি না। এই যে এই শেপটা নিচে পড়ে গেছে এটা। তাহলে যেটা করতে হবে, এটাকে আমি এখানেই রাখবো এবং আবারও রাইট বাটন প্রেস করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক দিব। তাহলে দেখেন এটা আবার ফেরত আসছে। অর্থাৎ শেপকে উপরে নেওয়ার জন্য, কোন শেপকে উপরে নেওয়ার জন্য অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট, একেবারে নিচে নেওয়ার জন্য অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। মাঝখানে আরো কয়েকটা অপশন আছে। দ্যাটস মিন ফরওয়ার্ড, মানে ব্রিং ফরওয়ার্ড মানে নিচের একটা শেপ উপরে আসবে, আর সেন্ড ব্যাকওয়ার্ড মানে হচ্ছে একটা শেপের পেছনে যাবে, একেবারে পেছনে যাবে না। সো এইভাবেই দেখেন সুন্দর একটা ডিজাইন কিন্তু আমরা তৈরি করে ফেলতে পারি। সো এই ইলাস্ট্রেশনটা করতে আমাদের খুব বেশি সময় লাগেনি, কিন্তু এটাকে একটু পেছনে দিয়ে দিব। কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে এখানে অনেকগুলো টুলস এর সমারোহ ছিল। কেউ যদি ভালো মতো টুলস এর কাজ না জানে, টুলস এর কাজ করতে না পারে, তাহলে সে এরকম যত সুন্দরই ফ্ল্যাট ডিজাইন হোক না কেন সে মোটেও কখনোই করতে পারবে না। তার মানে তার মূল উদ্দেশ্য হচ্ছে এই ডিজাইন করা না, এই ডিজাইনের মাধ্যমে যতগুলো টুলস শিখিয়েছি সেগুলো রপ্ত করা। কেউ যদি টুলস ভালো না পারে তাহলে এরকম ডিজাইন সে করতে পারবে না। তাই আমি আবারও অনুরোধ করব, এই ডিজাইনটা করার জন্য আপনাদেরকে অবশ্যই টুলস মুখস্থ করতে হবে। যারা এখনো করেননি, যারা এখনো বোঝেননি, তাদেরকে আমি অনুরোধ করব আপনারা এইটা করে ফেলবেন। এবার বলেন এই সেশন নিয়ে আপনাদের কারো কোনো মন্তব্য আছে কিনা? স্যার আসসালামু আলাইকুম। ওই ওই বারান্দার কোণাটা বোধহয় এদিকে, আর ওই যে আমি যে গোলগুলা ওইটাকে যে দুই ভাগ কইরা, এই যে এখানে একটু ইয়ে আছে, এই যে হ্যাঁ সামনে সামনে এটা উপরে 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 এই যে এই যে এই যে এই যে এই যে
ও এই যে ভাইয়া এইখানে, এই অংশের কথা বলছেন না ইসমাইল ভাই? এই যে উপরে টিনের কাছে একদম শুরুতে, হ্যাঁ হ্যাঁ এই জায়গায় কোনায় এই যে এই কোনায়, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ এই যে মিলে নাই এই যে। ও আচ্ছা আচ্ছা, এটা মিলানোর কথা বলছেন। আচ্ছা, হ্যাঁ তাহলে হ্যাঁ আমরা দেখেন, আমরা এখানে যে এখন সুন্দর এই যে এখানে মিলে গেছে, ইসমাইল ভাই বলছে যে এটা আমাদের মিলায় ফেলতে হবে, কোনো হ্যাঁ সমস্যা নাই। আমরা এইটাকে সম্পূর্ণভাবে এটার সাথে মিলায় ফেলবো। শেপকে ধরবো, কিবোর্ডের শিফট ই, ভাই এবং এটাও একটা ডিজাইন। এটাও একটা ডিজাইন। হ্যাঁ, তো আমরা এটা স্বাভাবিক ভাই, ডিজাইনাররা যা বানাবে তাই ডিজাইন। রাইট রাইট, ডিজাইনাররা যা বানাবে তাই ডিজাইন। তো আমরা এখান থেকে এটার সঙ্গে এটাকে মিলাই দিতে পারি। যদি মনে হয় যে না আমার এটা আসলে সুন্দর দরকার, তাহলে আমরা এটার সাথে মিলাই দিব এরকম করে। ঠিক আছে। জি। আর হলো স্যার এই যে গোল শেপ গুলাকে নায়িকা দুইটা না কইরা একটার মধ্যে আমি দুই ভাগ কইরা কালার ইয়া করতে পারি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাও পারি, কিন্তু আমরা আসলে চাচ্ছি যে একেবারে বেসিক থেকে আসতে, কারণ ও আমাদের আমাদের হ্যাঁ আচ্ছা হচ্ছে আচ্ছা যে আচ্ছা জি জি হ্যাঁ, আমাদের এই শেখানটাকে আরো সহজে আরো অ্যাডভান্সে কিভাবে কোড করা যায় সেটা আমরা দেখবো, কিন্তু আগে আমাদের এই বেসিকটা সবাই পাস করি। সবাইকে এই বেসিকটাই পাস করতে হবে, ঠিক আছে? জি জি জি। এই যে যদি এখন আমি জানি না দেখে তো বেসিক কোনটা আর নর্মাল কোনটা এটাই বুঝতে পারতাছি না। ঠিক আছে জি ঠিক আছে, আপনারা এইটা সুন্দর করে যখনই আমাকে দিবেন করে, তখন আমি বুঝতে পারবো যে হ্যাঁ পারফেকশন। যেমন ইসমাইল ভাই এরকম ছোট্ট একটা আমার ভুল মানে মানে একটা পারফেকশন ঠিক করে দিল, এইটাই কিন্তু দরকার। মানে আপনাদের কাজটা কিন্তু এরকমই হবে যে প্রত্যেকটা জায়গায় পারফেক্ট থাকবে, কোথাও যেন এরকম নয় এখানে একটা গোল ছিল, এইটা যেন এরকম চ্যাপ্টা না হয়ে যায়। ঠিক আছে, মানে যখনই আপনি অন্যের একটা ট্রেস মানে 100% ট্রেস করতে পারবেন, তখন আপনার নিজের কাজেরও পারফেকশন থাকবে। ঠিক আছে। আচ্ছা, এটা নিয়ে কেউ আর কোনো প্রশ্ন করতে চান? আর কেউ কোনো প্রশ্ন করতে চান? যদি করতে না চান তাহলে আমরা এখানে শেষ করব, আর একটা সমস্যার সমাধান করব। তো আরেকটু স্যার, হ্যাঁ আরেকটু বলেন। স্যার এইখানে এই যে এই ডিজাইনটা যে করলেন, জি এখানে মোটামুটি আমাদের সবগুলো টুলস ব্যবহার হয়েছে, এটাই তো বুঝাচ্ছে নাকি? জি 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 জি, জি জি, জি। জি, মানে আপনি যে আপনাদের গতদিনের যে ভিডিওটা ছিল সেটাতে শুধুমাত্র টুলস এর ব্যবহার গুলা ছিল, আর এখানে আমি ইমপ্লিমেন্ট করে দেখালাম যে টুলস গুলো আসলে কিভাবে ব্যবহার হয়। ওকে, তো আমার কাজ যখন শেষ হয়ে যাবে, আমরা যখন এরকম ভাবে প্রজেক্টটা করে ফেলবো, তখন ফাইলে যাব, ফাইল থেকে নেটিভ ফরম্যাটে সেভ করব, সেভ অ্যাজ, দেন আমি এটার নাম দিলাম হচ্ছে ফ্ল্যাট ফ্ল্যাট ইলাস্ট্রেশন রেখে দিলাম। তাহলে এটা মেন ফাইল থাকলো, এবং আমরা এবার ফাইলে যাব, এক্সপোর্ট সেভ ফর ওয়েব লেগেসিতে যাব, দেন এখান থেকে আমরা এটার জেপিজি ফরম্যাট রাখবো, জেপিজি ফরম্যাট। সো জেপিজি ফরম্যাটটা আমরা এখানে ওকে করে দিব, কোয়ালিটি 100% রেখে। দেন খেয়াল করেন যে আমার এখানে দুইটা ফাইল আছে, একটা হচ্ছে জেপিজি ফাইল আর একটা হচ্ছে ইলাস্ট্রেটর ফাইল। তো দুইটাই ফাইল রাখতে হবে, কেউ ভুল ক্রমে ইলাস্ট্রেটর ফাইল ডিলিট করবেন না। জেপিজি ফাইল ডিলিট হতে পারে, কিন্তু ইলাস্ট্রেটর ফাইল যেন মোটেও ডিলিট না হয়। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, আমার জি মনে হয় যে সবাই আপনারা এটা বাসায় প্র্যাকটিস করবেন, এটা এক নাম্বার। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনাদেরকে আমাদের যে ফোল্ডারটা শেয়ার করা হচ্ছে, সেই ফোল্ডারের মধ্যে আবারও বলছি দুইটা ভিডিও থাকবে, একটা হচ্ছে টুলস এর থাকবে আর একটা হচ্ছে লাইভের। আমি আজকে দ্বিতীয় ক্লাস অর্থাৎ আগামী দিন মানে আজকে আপনাদের 1 নাম্বার ক্লাসের ভিডিও দেওয়া ছিল না, আমি কিন্তু নেক্সট ক্লাসের ভিডিওর যে টুলস গুলো আছে সেটা আমি দিয়ে দিচ্ছি, সেটা আপনারা বাসায় দেখে কমপ্লিট করবেন, কারণ ওইটা দিয়েই আমি আবার একটা নতুন প্রজেক্ট করব। তো আপনি যদি টুলস গুলো আমাকে সাপোর্ট না দেন, তাহলে কিন্তু আপনি পিছিয়ে পড়বেন। সো অবশ্যই অবশ্যই আমি আজকেও টুলস এর ভিডিও দিব, এবং পাশাপাশি যে প্রজেক্টটা করলাম সেটাও দিব। সো আপনাদের হোম টাস্ক থাকলো ফ্ল্যাট ইলাস্ট্রেশন করা, মনে থাকবে? জি স্যার। হ্যাঁ, তৌহিদ ভাই প্রশ্ন করতে চান, করেন।
ভাই আপনি যে বললেন যে আজকে ক্লাসের ভিডিও দিবেন সেটা তো ঠিক আছে, এরপর হচ্ছে আপনি একটা সাপোর্ট ভিডিও দিবেন ওটাও ঠিক আছে। এখন হচ্ছে আপনি একটা বললেন যে নেক্সট ক্লাসের যে ভিডিও গুলো আছে, মানে হচ্ছে নেক্সট ক্লাসে যে টুলস যে কাজ করাবেন সেটার ভিডিও দিবেন, মানে সেটার একটা সাপোর্ট ভিডিও দিবেন আমাদেরকে। আচ্ছা, আমি এটা বুঝাই বলি। যেমন আজকে হলো আপনাদের যে ক্লাসটা করালাম, যে প্রজেক্টটা করালাম, এইটা হচ্ছে টুলস যেগুলা আপনাদেরকে গতদিন দিয়েছিলাম, সেই টুলস গুলোর উপরে বেস করে। কেন? কারণ আমি যখন এই টুলস সম্পর্কে আপনাদের বলবো, যাতে আপনাদের কমন পড়ে যে এইটা আসলে এই কাজ করে, যাতে আপনি তখন বুঝতে পারেন ও আচ্ছা এই টুলসটা আমি তো গতদিন শিখছি, এটা দিয়ে এটা করা যায়। ঠিক তেমনি ভাবে নেক্সট ক্লাসে যেই প্রজেক্টটা করব, সেই প্রজেক্টের টুলস গুলো আমি আজকে দিয়ে দিচ্ছি ভিডিওতে সাপোর্ট। ঠিক আছে ভাই, বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। তাহলে আর কেউ স্যার এর মধ্যে যেমন কয়েকটা টুল একটু নতুন আজকে, যেমন ওই যে ও, তারপরে এই যে 2-3টা টুল আমরা আজকে নতুন দেখলাম আর কি। এরকম আর কি 2-1টা না থাকলেও মানে মূল টুলস এর ইয়াগুলা মানে আগামীটা আজকে দিয়ে দিবেন, এই তো। জি 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 জি। আর কিছু কিছু আপডেট থাকবে যেটা সাপোর্টে রাখি নাই, হচ্ছে এই কারণে যে অনেকেই আছে যে সাপোর্ট ভিডিও দেখার পরে মনে করে যে ক্লাসে আর কি হবে, এটাই তো। কিন্তু ওইটাই হচ্ছে চমক, যে আমরা ক্লাসে আপডেট শিখবো, কারণ ডে বাই ডে গ্রাফিক ডিজাইন আপডেট হচ্ছে, ডে বাই ডে পলিসি চেঞ্জ হচ্ছে। সো আমরা ওই জিনিসগুলো সাপোর্ট ক্লাসের মধ্যে দেখে নিব, ওই সরি মেন লাইভ ক্লাসের মধ্যে দেখে নিব, কেমন? ওকে, আচ্ছা, আর কেউ কি কোনো প্রশ্ন করবেন? স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, প্লিজ মাহবুব ভাই বলেন। ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছে। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। আজকে যেটা দেখাইলেন ওইটার মানে পিকচার কি এই গ্রুপে দিয়ে দিবেন, যে এটা নিয়ে আমরা যে কাজটা করতে হ্যাঁ পারি? হ্যাঁ হ্যাঁ, ওই পিকচারটা আমি ইয়েতে, ওই যে আমাদের যে ফোল্ডারটা থাকবে না, জি জি ওই ফোল্ডারের মধ্যে ওই পিকচারটা আমি দিয়ে দিব। এবং মজার ব্যাপার হচ্ছে, যার আমি ওখানে একটা না, আমি ওইটা সহ আরো কয়েকটা পিকচার দিব। তো যারা হচ্ছে যে মানে ওইটা কমপ্লিট করে ফেলবে, বসে থাকার কোনো সুযোগ নাই, তারা ওই বাকিগুলা চাইলে কমপ্লিট করতে পারে। তবে ম্যান্ডেটরি না, ম্যান্ডেটরি হচ্ছে আজকে যেটা দেখিয়েছি সেটা করবে, আর সাপোর্ট ভিডিওটা দেখবে। আর যদি কেউ মনে করে যে আমার তো কমপ্লিট হয়ে গেছে, সে তাহলে বাকিগুলা করতে পারবে আর কি। আর স্যার আমাদের আইডি নাম্বার দেওয়ার কথা ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আমি গ্রুপে হচ্ছে আপনাকে একটু নোট দিব, আমি ওইটা দিতে পারি নাই, একটু বিজি ছিলাম। তো আপনাদেরকে হচ্ছে স্টুডেন্ট আইডি দিব। এবং হোমওয়ার্ক দেওয়ার সময় একটু কাইন্ডলি আমাকে যেই ক্লাসের হোমওয়ার্কটা দিচ্ছেন সেটার তারিখটা আর হচ্ছে যে আইডি নাম্বারটা দিবেন, কারণ আমি আপনাদের ওইগুলো সবগুলোকে ওই ডিজিটাল ইয়ে করছি, কি বলে, প্রেজেন্টস করছি। তো সো এটা রেশিওটা তাহলে বোঝা যাবে যে কে কেমন করছে। হ্যাঁ, জি স্যার। থ্যাংক ইউ, আপনি আমাকে একটা ভালো জিনিস মনে করাই দিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। নাইম ভাই, একটা কথা বলতাম। হ্যাঁ, শিওর শিওর। ভাই হচ্ছে যে আমরা যে গ্রুপে আছি, মানে আমরা গ্রুপে হচ্ছে টোটালি কত